টানা বৃষ্টিতে ভেঙে গেছে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ। প্লাবিত গ্রামের পর গ্রাম, দুর্ভোগে পানিবন্দী মানুষ। আবার থাকার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মুরগি সবগুলাই নিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডেরা আসে, পানি যখন ভাঙে তখন আসে, নয়ার পরে তো আর আসে না। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কুমিল্লায় একজনের প্রাণহানি, বরগুনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো 19 জনে। হাসপাতালগুলোতে রোগীর চাপ। দেশের 33টি ক্যাম্পে 12 লাখ রোহিঙ্গা শরণার্থী। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় 50,000 শিশু। অগ্রগতি নেই প্রত্যাবর্ষণ প্রক্রিয়া। প্রতিদিন 100 বাচ্চা মিনিমাম জন্মগ্রহণ করে, বছরে 30,000। শুধু রিসেটেলমেন্ট ইজ নট এ সলিউশন এট অল। কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মাছ, মুরগি ও সবজির বাজারে উত্তাপ। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এবং মানিকগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 7। পিরোজপুরে বেইলি সেতু ভেঙে কলাই বোহাই ট্রাক খালে। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাঁধে ভাঙনের সৃষ্টি হলে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় অন্তত 5টি গ্রামের নিচু এলাকা। ভয়াবহ বন্যা রেশ কাটতে না কাটতেই আবারও এই দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা সংস্কারকে দায়ী করছেন স্থানীয়রা। তোফায়েল আহমেদ নিলয়ের তথ্য ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন ফারজান আফরোজ টুম্পা। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া ও গোসাইপুর এলাকায় মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 2টি পয়েন্টে ভাঙনের সৃষ্টি হয়। মুহূর্তেই পানি প্রবেশ করে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই দিন দুপুর থেকে পার্শ্ববর্তী পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মণিপুর এলাকাতেও সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উচ্চে লোকালয়ে প্রবেশ করে। টানা বৃষ্টি ও ভারতীয় উজান থেকে নেমে আসা পানির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকাবাসীর জীবনযাত্রা। আবার থাকার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মুরগি সবগুলাই নিয়ে গেছে পানির স্রোতে। অনুমানিক বর্তমান বাজার মার্কেট রেট তো 5 লাখ টাকার মতো হইব। পানি উন্নয়ন বোর্ডেরা আসে, পানি যখন ভাঙে তখন আসে, নয়ার পরে তো আর আসে না। আসি বলে দেখি এটা কি করা যায় বা কিছু কাজ করা যায় কিনা, ওগুলো তো কোনো খোঁজ খবর না। ফুলগাজীর মানুষ এখনো স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষত ভুলতে পারেনি। তার আগেই আবারও বাঁধ ভেঙে ছিন্ন ভিন্ন হলো জনজীবন। নদী রক্ষা বাঁধের কার্যকর মেরামত ও পূর্ব প্রস্তুতির অভাব আবারও প্রমাণ করলো শুধু যেন তেন ব্যবস্থা নয়, এখন সময় পূর্ব প্রস্তুতির। 8-9টার দিকে পানি মারমার করে চলিয়ে ঘরে ঢুকে গেছে। যতন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাদ বাজে না, এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। প্রতি বছর এমন দুর্যোগ যেন নতুন করে তাদের নিঃস্ব না করে, সেজন্য স্থানীয়রা টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ফেনীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ডানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ফুলগাজী, পরশুরাম এবং যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের যে 2টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙনের কবলে এখানকার মানুষরা এখন পানিবন্দী রয়েছে। আমি দেখেছি যে কাল রাতের পর থেকে আসলে ফুলগাজীর সদর উপজেলার উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, জগৎপুর, দৌলতপুর এইসব এলাকাগুলোতে আসলে এখনও পানি রয়েছে। তবে আমরা দেখেছি বেলা যতই যাচ্ছে ততই কিন্তু পানিটা কিছুটা কমছে। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ বড়ইয়াতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানকার যে সড়কটি রয়েছে এটি হচ্ছে দক্ষিণ বড়ইয়া সড়ক। এই সড়ক দিয়ে উত্তর বড়ইয়া, জগৎপুর এবং বসন্তপুর এসব এলাকায় যাওয়া যায়। এই সড়কটি এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। তবে পানি দুপুরের চেয়ে এখন অনেকটা প্রায় 1 থেকে 1.5 ফুট পানি কমেছে বলে এখানকার মানুষরা বলছে। তবে আমরা এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে গত রাত থেকে এ পর্যন্ত আসলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা পানিবন্দী হয়ে আছে তাদের জন্য
কোনো ধরনের শুকনো খাবার কিংবা তাদের কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত নেয়নি বলে এখানকার সাধারণ মানুষ যারা বলছে তারা অভিযোগ করছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে, তারা বলছে যে বন্যা নিয়ন্ত্রণের যে বাঁধগুলো রয়েছে সেগুলো টেকসইভাবে মেরামতের জন্য একটি বড় প্রকল্প ইতিমধ্যে মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছে। সেইটি পাশ হলে হয়তো বা এখানকার যে মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটি অনেকটা লাঘব হবে বলে তারা বলছে। তবে এখানে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর যে পানি সেটি এখনো বিপদসীমার প্রায় 1.5 থেকে 2 ফুট নিচে রয়েছে, বিপদসীমার 2 ফুট নিচে রয়েছে বলে তারা কিন্তু বলছে। তবে এখনো যে নদীর পানি সেটা কিন্তু অনেকটা কমেছে। তবে কমার সাথে সাথে আমরা দেখছি যে লোকালয় থেকে কিন্তু পানি নেমে আসলে নিম্ন অঞ্চলগুলোতে আরো পানি যাচ্ছে। তবে যেহেতু ভারতের উজান থেকে উজানের পানি, সেই উজানের পানিগুলো ভাটার দিকে যতই যাবে ততই ভাটার এলাকাগুলো প্লাবিত হবে। তবে গত রাত থেকে আমরা যেটি দেখেছি যে 5টি গ্রাম প্লাবিত হয়েছিল, সেই 5টি গ্রাম প্লাবিত হলেও সেই গ্রামগুলো থেকে এখন পানি নামছে এবং পাশাপাশি অন্যান্য নতুন এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ডানা। নিলয়, ধন্যবাদ আপনাকে। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে সাতক্ষীরায় সপ্তাহখানেক ধরে চলছে মুষলধারা বৃষ্টি, ফলে উপকূলীয় বেড়িবাঁধ ভাঙনের শঙ্কায় স্থানীয়রা। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। সম্প্রতি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট ও দরগাপুরের বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। প্লাবিত হয় আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নোয়াখালী, চেচুয়া ও কাকবসিয়া গ্রাম। ভেসে যায় মাছের ঘের, তলিয়ে যায় ফসলি জমি, বিধ্বস্ত হয় শতাধিক কাঁচা ঘরবাড়ি। এতে নিঃস্ব হয়ে যায় উপকূলীয় বাসিন্দারা। দুর্যোগের সময় প্রচুর ক্ষতিগ্রস্ত হয় মানুষ, ভেড়িবাঁধ ডুবে যায়, মানুষের থাকার কোনো সুব্যবস্থাই নেই। কিছুদিন আগে এখানে সিমরতলি ভেড়িবাঁধ ভেঙে লাখ লাখ টাকার মুরগির ফার্ম ভেসে গেছে এবং মৎস্যঘের প্লাবিত হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা ঝুঁকির মধ্যে আছি। আর বাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা সদর, কালীগঞ্জ ও তালা উপজেলার প্রায় 20টি গ্রাম। যখন নিম্নচাপ সৃষ্টি করে, যখন সংকেত দেয়, তখন মানুষের মনে সবসময় আতঙ্ক লেগে আছে। কারণ কখন বাঁধ ভেঙে যায়, কখন নদীর জলে প্লাবনও হয়। ঘূর্ণিঝড় আয়লা, আমফান থেকে সর্বশেষ রিমালে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ভেসে যায় মানুষের স্বপ্ন। স্থানীয়দের দাবি দ্রুত উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। বিভিন্ন ঝড়ের পর থেকে আমাদের এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। টেকসই বেড়িবাঁধ আসার পরে আমরা একটু স্বস্তির আশ্বাস পেয়েছি, যাতে এই টেকসই বেড়িবাঁধ দ্রুত সম্পন্ন হয় এই আশা কামনা করি। আমাদের এখানে দ্রুতগতি এই যে বেড়িবাঁধের কাজটা যাতে সম্পূর্ণ হয় সেটা আমরা আশা করছি। অগ্রাধিকার ভিত্তিতে যেসব বাঁধ বেশি গুরুত্বপূর্ণ সেসব বাঁধগুলোকে কিন্তু আমরা টেকসই বাঁধে উন্নীত করব। আর যতদিন না টেকসই বাঁধে উন্নীত করা সম্ভব হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দরবনের বেশ কিছু রিমোট এলাকা, একদম সুন্দরবনের কোল ঘেঁষা, খুবই রিমোট একটা অবস্থা, প্রায়শই সেসব জায়গায় ভাঙনের মতো পরিস্থিতি তৈরি হয়। এইসব এলাকার জন্য আমাদের স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা সেগুলো পরিচালন খাতের আওতায় নর্মালি এই বাঁধগুলোকে কন্টিনিউয়াসলি মেরামতের আওতায় রাখি। পাওয়ার তথ্য অনুযায়ী সাতক্ষীরার 60-এর দশকের মাটির বেড়িবাঁধের 683 কিলোমিটারের মধ্যে 80 কিলোমিটার রয়েছে ঝুঁকির মধ্যে, যার মধ্যে গাবুয়ায় 1020 কোটি টাকার বাজেটে 29 কিলোমিটার টেকসই মডেল বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 1টার দিকে তিনি মারা যান। জানা গেছে গত 13 জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিমাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে নিলে বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে তার মৃত্যু হয়। এদিকে ক্রমশ অবনতি হচ্ছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 206 জন ডেঙ্গু রোগী। ইতিমধ্যেই জেলায় 2000 অতিক্রম করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 83 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2188 জনে দাঁড়িয়েছে, আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 19 জনে। 6 দিন ধরেন অসুস্থ, এই ধরেন হাসপাতালে আনছি, আনিয়ে স্যালাইন টেলাইন করাইছি, রক্ত প্লেট টেলাট করাইছি, এখন একটু মোটামুটি ভালো থেকে আছে। টেস্টগুলো তো হয় না, এই সুযোগ সুবিধা পাই না, বাহির দিয়ে আমাদের টেস্ট করতে হয়, টাকা বেশি খরচ হয়। অন্য জায়গায়
স্ক্রুটিনি করে যারা ওয়ার্নিং সাইন আছে তারা ভর্তি হচ্ছে, কিন্তু এখানে একদিনের জ্বর নিয়ে ভর্তি। এই জন্য আমাদের উপরে চাপ বেশি। এমনিতে বরগুনা অবশ্যই হটস্পট, কেসও বেশি, উন্নতি হচ্ছে না, অবনতি তো আমাদের কেস প্রতিদিনই বাড়তেছে। দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু ও করোনার প্রকোপ। খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, হাসপাতালগুলোতে কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত। টানা খুলনা সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলোতে কিন্তু বরাবরের মতোই ডেঙ্গু এবং করোনার জন্য যে প্রস্তুতি আসলে নেওয়া হয়ে থাকে স্বাভাবিকভাবে সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। তবে একটু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করোনার যে কিট, র্যাপিড অ্যান্টিজেন কিট, এটা কিন্তু আসলে সরবরাহ গতকাল দুপুরের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পেরেছি প্রায় 5,000-এর বেশি কিট চাহিদা চেয়ে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো কিট কিন্তু খুলনা হাসপাতালগুলোতে পৌঁছানো, যার কারণে কিন্তু সাময়িকভাবে খুলনায় কিন্তু করোনার টেস্ট কিন্তু বন্ধ হয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে গতকাল দুপুরের পর থেকে যেহেতু করোনার টেস্ট বন্ধ হয়ে গেছে, যার ফলে করোনায় আক্রান্ত বা করোনার সম্ভাব্য যারা আসছে রোগীরা তাদের কিন্তু আইসোলেশনের মাধ্যমে কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে ডেঙ্গুর বিষয়ে একটু কথা বলে রাখি, ডেঙ্গুর যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া এখন স্বাভাবিকভাবে হচ্ছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলো কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আসলে প্রস্তুত আছে। আপনারা হয়তো জানেন যে খুলনায় কিন্তু 20 লাখেরও বেশি জনবল কিন্তু খুলনা সিটি কর্পোরেশনে বসবাস করে। এর পাশাপাশি কিন্তু খুলনার আর আশেপাশের যে জেলাগুলো আছে জেলাগুলো থেকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সদর হাসপাতালগুলোতে কিন্তু করোনা এবং ডেঙ্গু টেস্টের জন্য প্রতিনিয়ত কিন্তু রোগী আসে। তো এখন অবধি আজকে পর্যন্ত আমাদের কাছে যে সর্বশেষ তথ্য আছে যে করোনায় কিন্তু এখন পর্যন্ত 4 জন রোগী আক্রান্ত হয়েছে এবং যার 3 জনই খুলনা সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ডেঙ্গু রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 3 জন রোগী, যারা কিন্তু স্বাভাবিকভাবে সুস্থ আছে বলে চিকিৎসা জানিয়েছে। তো খুলনা থেকে ডেঙ্গু এবং করোনা এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনা থেকেই ডেঙ্গু ও করোনার প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিশ্ব শরণার্থী দিবসে আবার আলোচনায় রোহিঙ্গা সংকট। কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলের 33টি আশ্রয় শিবিরে এখন অবস্থান করছেন 13 লক্ষাধিক রোহিঙ্গা, যে সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। প্রভাব পড়ছে এসব এলাকার স্থানীয়দের ওপর। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় হতাশ সংশ্লিষ্টরা। আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় রোহিঙ্গা সংকট। কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলের 33টি আশ্রয় শিবিরে এখন অবস্থান করছেন 13 লাখেরও বেশি রোহিঙ্গা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার জেরে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ে পালিয়ে আসা অবস্থানকারী রোহিঙ্গার সংখ্যা অন্তত 4 লাখ। এছাড়াও প্রতিদিন ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে প্রায় শতাধিক রোহিঙ্গা শিশু, যার প্রভাব পড়ছে স্থানীয়দের উপর। 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা এখানে শুধুমাত্র খাদ্য না, শ্রমবাজার সহ বিভিন্নভাবে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় প্রত্যাবাসন। ক্যাম্পে থাকা রোহিঙ্গারাও ফিরতে চান নিজ দেশে। ইনশাআল্লাহ বেশি খুশি আই গায়র সাড় দন লইন্দার গো আর শুধু হুদানি লইন্দি আজ 8 বছর বাদ আর লই যাবে হদিয়া না মারা তো খুশি যা আই রাতে গুন জানে ভাজি দুনিয়ারে জানাইরে যখন সুরতে আর বর্মা সরকারের দিবা বলে আশা করি। তবে মিয়ানমারে আরাকান আর্মির উত্থান সহ নানা কারণ প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল ও অনিশ্চিত করে তুলছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বাড়ছে দুশ্চিন্তা। প্রতিদিন 100 বাচ্চা মিনিমাম জন্মগ্রহণ করে, বছরে 30,000। শুধু রিসেটেলমেন্ট is not a solution at all. Rather, এখানে যারা মোটামুটি এলিজিবল, যারা একটু ইংরেজি বলতে পারে, যারা শিক্ষিত, তাদের প্রত্যেকের মাথায় এটি ঢুকেছে যে আমি রিসেটেল হব আমেরিকা, ইউরোপে, যেটি গরিব দেশগুলোর একটা প্রবলেম, ব্রেন ড্রেন হয়ে যাওয়া, তাই না? রোহিঙ্গাদের মধ্যে তো এটা আরো বেশি, কারণ তারা স্টেটলেস, তাদের কোনো দেশ নেই। তো সেইখানে এটা ঘটবে, এটা ঘটছে এবং ডেফিনেটলি this process frustrates the repatriation process. স্থানীয় বাসিন্দা সহ সংশ্লিষ্ট সবার প্রত্যাশা শিগগিরই জটিলতা কাটিয়ে রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে সহায়তা করবে বিশ্ব। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। রিজভী বলেন, শেখ হাসিনার পতনকে ভারত সহ্য করতে পারছে না।
লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর তারেক রহমানকে টার্গেট করে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু হয়েছে। শুক্রবার দুপুরে পাবনার চাটমোহরের অসুস্থ বিএনপি নেতা আবু তাহেরকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তার চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবার থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কে হবে, তারাই ভোট দিয়ে ঠিক করবে কোন দলকে তারা নির্বাচন করবে, তারাই দেশ শাসন করবে। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শুক্রবার সকাল 11টায় রাজশাহীর গোদাগাড়ির প্রেমতলী গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। আব্দুস সালাম আরও বলেন, ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই বক্তব্য স্পষ্ট করবে। নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার করে প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখা উচিত। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। কালো টাকার প্রাধান্যটা না আসে, কেউ অতিরিক্ত টাকা খরচ করে যাতে নির্বাচনে বিজয়টাকে ছিনতাই করতে না পারে, সেটার জন্য যতটুকু কৃচ্ছতা সাধন করা দরকার সেটা করতে হবে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভারতের মেঘালয় সীমান্তে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার দুপুরে উৎমা সীমান্ত দিয়ে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ভারতের মেঘালয় পিনারসালা থানা পুলিশের মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশের পুলিশ সেখানে যাওয়া সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে ভারতীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছাতে সময় নিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ ও ভোলায় বেড়েছে মাছের দাম। তবে জেলেদের জালে মাছ ধরা পড়ায় চাঁদপুরে কিছুটা কমেছে ইলিশের দাম। বিভিন্ন স্থানে 2 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। চট্টগ্রামে মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম, তবে কিছুটা নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। আগের তুলনায় এখন একটু কম আছে, কাঁচামালের রেটটা এখন সুবিধার আছে। আশা করি সাধারণ মানুষ কিনতে পারতেছে এবং কি ন্যায্য মূল্যের জিনিসগুলো পাচ্ছে। 170 টাকা 80 টাকা ছিল, এখন 150 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের ইলিশের বাজার। গেল সপ্তাহের তুলনায় ইলিশের আমদানি বাড়ায় দাম কমেছে বলে জানায় ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগে মাছ কম ছিল, দামও বেশি ছিল, আর মেহমান ছিল, লম্বা ছুটি ছিল। ছুটির কারণে মানুষের বাসা বাড়িতে মেহমান আসলো, ওই জন্য দাম বেশি ছিল। লক্ষ্মীপুরে বেড়েছে মাছের দাম। সিন্ডিকেটের কারণে মাছের মূল্য বৃদ্ধি বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। অস্বাভাবিক মাছের দাম এবং মুন্সিগঞ্জে গেল কয়েকদিনের তুলনায় বাজারে বেড়েছে মাছের দাম, তবে আগের দামে স্থিতাবস্থায় মাংসের দাম। মাছের দাম বেশি, আগের চেয়ে একটু মোটামুটি বাড়তি আছে বর্তমানে। নাগালের বাইরে ভোলার মাছ ও মাংসের দাম। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ছুটির দিনে বাজারে এসে অনেকটাই হতাশ ক্রেতারা। অনেক জিনিসের দাম, সব মাছের দাম বেশি, ইলিশ মাছের দাম বেশি, সব মাছের দামই বেশি। একেবারে কেনার পর্যায়ের মতো মাছ মাংসের দাম নেই। সাধারণ মানুষ মাছ বাজারে আসলে খালি হাতে ফেরত যায় বেশিরভাগ মানুষ। শরীয়তপুরে কিছুটা কমেছে শাকসবজির দাম, স্বস্তিতে ক্রেতারা। সবজির দাম হলো অনেক কমে আছে, আমদানি বেশি, এর জন্য কমে আছে। টমেটোর দাম বেশি, এছাড়া সব তরকারির দাম কম। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জের সিঙ্গাইরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় হেলপার সহ বাসের 4 যাত্রী আহত হন। শুক্রবার সকালে হেমায়তপুর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া নওগাঁর পত্নীতলায় পিকআপ ভ্যান ভটভটি সংঘর্ষে পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সকালে নজিপুর বদলগাছি আঞ্চলিক সড়কের খিরসিন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দুরকানী উপজেলার কলারন, সন্ত্রাসী, বাগেরহাটের মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলা সহ বেশ কয়েকটি রুটের যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় 27 টন কয়লা বোঝাই ট্রাকটি পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। এই সেতুটি অনেকটা জরাজীর্ণ হওয়ায় 5 টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল, কিন্তু ট্রাকটি সেই নির্দেশনা না মেনে সেতুতে ওঠার পরপরই সেতুটি ভেঙে পড়ে। এখানে 5 টন মাল ছাড়া ওড়া নিষেধ। এখানে গাড়ি রয়েটি আছে আপনার 10 টন, 30 টনের মাল অধিক মাল নিয়ে ওড়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা চাই জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমরা অতি দ্রুত আমাদের ব্রিজটি নির্মাণ করার জন্য। বান্দরবনের লামায় চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে 9 জনকে অস্ত্র সরঞ্জাম সহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে লামা উপজেলার টঙ্কাবতী পুনর্বাসন পাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তাদের কাছ থেকে 5টি দেশীয় অস্ত্র, 2টি ধারালো ছুরি, বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সেনাবাহিনীর আলুকদম জোনের একটি বিশেষ দল অভিযানে প্রথম পর্যায়ে 15 জনকে আটক করে। পরে চাঁদাবাজি ও অপহরণ ঘটনার সাথে অভিযুক্ত 9 জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। শখের বশে ইউটিউব দেখে স্কুটার উদ্ভাবন করে চমক সৃষ্টি করেছেন নরসিংদীর পলাশের শাহিন আলম। দীর্ঘ 3.5 বছর চেষ্টার পর তৈরি করেন স্বপ্নের স্কুটার। 2.5 ফুট উচ্চতার স্কুটার চালিয়ে শাহিন ঘুরে বেড়াচ্ছে পথে প্রান্তে। সরকারি সহযোগিতা পেলে উদ্ভাবিত এই স্কুটার কম খরচে বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব বলে জানান এই তরুণ উদ্ভাবক। আকরাম হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন টুম্পা আফরোজ। নিরাপদ, সহজলভ্য ও স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য দেশের মানুষের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে গ্যাসোলিন স্কুটার। আর তারাদলে স্কুটার তৈরি করে রীতিমতো চমক সৃষ্টি করেছে নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের আসমত আলীর ছেলে শাহিন। মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহিন পেশায় একজন মোবাইল ফোন মেকানিক। 2021 সালে ইউটিউবে বিদেশি স্কেটবোর্ড দেখে স্বপ্ন জাগে নিজে তৈরি করার। তবে ব্যাটারি চালিত বাহন দেশে থাকায় একটু ব্যতিক্রম কিছু করার চিন্তা করেন তিনি। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে স্কুটারে চোখ আটকে যায় তার। এরপর বিভিন্ন যন্ত্রাংশ কিনে দীর্ঘ 3.5 বছর চেষ্টার পর তৈরি করেন স্বপ্নের স্কুটার। শাহিনের উদ্ভাবিত এই স্কুটারের নাম দেয়া হয়েছে স্বাধীন স্কুটার। অটো ক্লাসের এই স্কুটারে ব্যবহার করা হয়েছে উন্নত মানের মোটরসাইকেলের চাকা ও বাইসাইকেলের হাতল। স্কুটারের বডি স্টিল দিয়ে নিজেই তৈরি করেন শাহিন। আর রয়েছে 35 সিসি গ্যাসোলিন ইঞ্জিন, যেখানে 1 লিটার পেট্রোল বা অকটেন দিয়ে 30 থেকে 35 কিলোমিটার অনায়াসে যাতায়াত করা যাবে। স্কুটারটি সচল করতে বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করতে তার ব্যয় হয়েছে প্রায় 2 লাখ টাকা। তবে বর্তমানে 25 থেকে 30 হাজার টাকা হলেই স্কুটার তৈরি করতে পারবেন বলে জানান এই তরুণ উদ্ভাবক। প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমার অনেক টাকা ব্যয় হয়েছে, তবে একটা যেহেতু আমি বানিয়ে সফল হয়েছি, এখন আমি আশাবাদী যে কম প্রাইসে আমি এটা সবার কাছে ছড়িয়ে দিতে পারবো যদি আমি আর্থিকভাবে সহযোগিতা পাই। প্রথম দিকে স্কুটার তৈরির বিষয়টি পরিবারের কাছে পাগলামি মনে হলেও এখন তার সফলতায় খুশি বাবা মা। ছেলের সাফল্যে চান সরকারি সহায়তা। দিন রাত পরিশ্রম করছে, ঘুমাইছে না, খাইছে না ঠিক মতো, কিন্তু প্রথম মনে করছে আমরা পাগলামি, তারপরে দেখা গেছে যে না, ওর পাগলামির মধ্যেই ও এই কাজটা এগিয়ে গেছে। সবাই যদি একটু তার সহযোগিতার হাত বাড়ায় দেয় তাহলে আরো কিছু করার চিন্তা ভাবনা তার আছে। শাহিনের এই সাফল্যে গর্ববোধ করছেন স্বজন ও প্রতিবেশীরাও। তার এমন উদ্ভাবনে উৎসাহিত এলাকার তরুণরাও। ওর দেখা দেখি যদি আরো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি তাকে কিছু সহযোগিতা করা হয় তাহলে সবার দেশের উন্নয়ন হবে। তরুণ এই উদ্ভাবকের মেধাকে কাজে লাগিয়ে স্কুটার তৈরিতে দেশে নতুন এক দুয়ার উন্মোচন হবে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টিতে ভেঙে গেছে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ। প্লাবিত গ্রামের পর গ্রাম, দুর্ভোগে পানিবন্দী মানুষ।
আবার থাকার ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে, মুরগি সবগুলাই নিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডেরা আসে, পানি যখন ভাঙে তখন আসে, নয়ার পরে তো আর আসে না। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কুমিল্লা একজনের প্রাণহানি, বরগুনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো 19 জনে। হাসপাতালগুলোতে রোগীর চাপ। দেশের 33টি ক্যাম্পে 12 লাখ রোহিঙ্গা শরণার্থী। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় 50,000 শিশু। অগ্রগতি নেই প্রত্যাবাসন প্রক্রিয়ায়। প্রতিদিন 100 বাচ্চা মিনিমাম জন্মগ্রহণ করে, বছরে 30,000। শুধু রিসেটেলমেন্ট ইজ নট এ সলিউশন এট অল। কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মাছ, মুরগি ও সবজির বাজারে উত্তাপ। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এবং মানিকগঞ্জ ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 7। পিরোজপুরে বেইলি সেতু ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।